একটি ছোট্ট রাজ্য, তিন দিকে বাংলাদেশের সীমান্ত, একদিকে ভারত, পাহাড় আর সমতলের মাঝে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস। এখানে একদিন রাজত্ব করতেন টিপরা রাজারা। আদিবাসীরা ছিলেন এই ভূমির মালিক, তাদের রক্তে মিশেছিল এই লাল মাটি, এই সবুজ পাহাড়। কিন্তু দেশভাগের পর একটি বড় ঢেউ এসে সব বদলে দিল। সংখ্যাগরিষ্ঠ হয়ে গেলেন সংখ্যালঘু, নিজের মাটিতেই পরবাসী হয়ে গেলেন আদিবাসীরা। আজ আবার জেগে উঠেছে সেই আগুন, গ্রেটার টিপরা ল্যান্ড। একটি স্বপ্ন, একটি দাবি, একটি যুদ্ধ, যার রক্ত চাই না কিন্তু ন্যায় চাই। একই মাটিতে দুই আত্মার লড়াই। একটি রাজ্য কি দুই ভাগ হয়ে যাবে, নাকি নতুন করে এক হয়ে বাঁচবে? ত্রিপুরা এখন আর শুধু একটি রাজ্য নয়, এটি একটি প্রশ্ন, একটি আগুন, একটি ইতিহাস যার এখনো শেষ অধ্যায় লেখা বাকি। ত্রিপুরা ভারতের উত্তর পূর্বাঞ্চলের একটি ছোট্ট রাজ্য। আয়তনে খুব বড় না হলেও এর অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। রাজ্যটি তিন দিক থেকে বাংলাদেশ দিয়ে ঘেরা। পশ্চিম, দক্ষিণ এবং উত্তর দিকে বাংলাদেশের সীমান্ত। শুধু পূর্ব দিকে মিজোরাম ও অসম রাজ্যের সাথে সংযোগ আছে। ত্রিপুরার ভূপ্রকৃতি খুব সুন্দর কিন্তু জটিল। এখানে পাহাড়, টিলা আর সমতল ভূমি মিলেমিশে আছে। বেশিরভাগ অংশই পাহাড়ি, জঙ্গলও অনেক আছে। এই পাহাড়ি এলাকা আদিবাসীদের জীবনযাত্রার সাথে জড়িত, আর সমতল অংশে চাষাবাদ ও বসতি বেশি। এই ছোট্ট রাজ্যটির কৌশলগত গুরুত্ব অনেক, কারণ এটি আন্তর্জাতিক সীমান্তের খুব কাছে। ত্রিপুরার জনসংখ্যা দুই বড় অংশে বিভক্ত। আদিবাসী জনগোষ্ঠী, এরা ত্রিপুরার আদি বাসিন্দা। প্রধান আদিবাসী সম্প্রদায়গুলো হলো ত্রিপুরী বা ককবরক ভাষী, রিয়াং, জমাতিয়া, চাকমা, মগ, লুসাই ইত্যাদি। এরা মূলত পাহাড়ি এলাকায় বাস করে। তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, রীতিনীতি ও ঐতিহ্য আছে। ককবরক হলো ত্রিপুরী সম্প্রদায়ের প্রধান ভাষা। বর্তমানে ত্রিপুরার সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী বাঙালি। বিশেষ করে 1947-এর দেশভাগের পর বাংলাদেশ, তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে বড় আকারে বাঙালি হিন্দু শরণার্থীরা ত্রিপুরায় চলে আসেন। এর ফলে জনসংখ্যার অনুপাত বদলে যায়। বাঙালিরা মূলত সমতল এলাকায় বেশি বাস করেন এবং সরকারি চাকরি, ব্যবসা ও শিক্ষায় তাদের প্রভাব বেশি। ত্রিপুরায় একদিকে ককবরক, চাকমা, মগ ইত্যাদি আদিবাসী ভাষা, অন্যদিকে বাংলা ভাষা। এখানে বিভিন্ন ধর্মের মানুষও বাস করেন। এই বৈচিত্র্য রাজ্যটিকে সুন্দর করেছে, কিন্তু একই সাথে জাতিগত উত্তেজনা ও সংঘাতের কারণও হয়েছে। ত্রিপুরা ছোট রাজ্য হলেও এর ভৌগোলিক অবস্থান, পাহাড়, সমতলের মিশ্রণ এবং বিশেষ করে আদিবাসী বনাম বাঙালি জনসংখ্যার অনুপাতে পরিবর্তন রাজ্যের রাজনীতি ও সমাজ জীবনে বড় প্রভাব ফেলেছে। ত্রিপুরী রাজবংশ প্রায় 500 বছরেরও বেশি সময় ধরে এখানে রাজত্ব করেছে। এই রাজারা স্থানীয় আদিবাসী ত্রিপুরী সম্প্রদায় থেকে উঠে এসেছিলেন। তাদের শাসনকালে ত্রিপুরা একটি স্বাধীন রাজ্য হিসেবে পরিচিত ছিল। রাজধানী বেশ কয়েকবার বদল হয়েছে। প্রথম দিকে রাজধানী ছিল ময়মনসিংহ অঞ্চলে, বর্তমান বাংলাদেশে। পরে রাজধানী সরিয়ে নিয়ে যাওয়া হয় উদয়পুরে। অবশেষে 18শো শতাব্দীর শেষের দিকে রাজধানী হয় আগরতলায়, যা আজও ত্রিপুরার রাজধানী। ত্রিপুরী রাজারা পাহাড়ি এলাকায় আদিবাসীদের সাথে ভালো সম্পর্ক রেখে শাসন চালাতেন। তখন আদিবাসীরাই ছিলেন সংখ্যাগরিষ্ঠ এবং রাজ্যের মূল শক্তি। 1947 সালে ভারত স্বাধীন হয়। ত্রিপুরার তৎকালীন রানী কাঞ্চন প্রভা দেবী 1949 সালে ভারত সরকারের সাথে একটি চুক্তি করেন। এর মাধ্যমে ত্রিপুরা ভারতের সাথে যুক্ত হয়। প্রথমে ত্রিপুরাকে সি ক্যাটাগরির রাজ্য করা হয়, পরে এটিকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়। অবশেষে 1972 সালে ত্রিপুরা একটি পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে স্বীকৃতি পায়। এই যুক্তির পর ত্রিপুরার রাজনৈতিক অবস্থা অনেক বদলে যায়। কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ বাড়ে এবং রাজ্যের নিজস্ব স্বায়ত্তশাসন কমে আসে। ত্রিপুরার ইতিহাসে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে জনসংখ্যায়। 1947 সালের দেশভাগের পর পূর্ব পাকিস্তান থেকে ব্যাপক সংখ্যায় বাঙালি হিন্দু শরণার্থী ত্রিপুরায় চলে আসেন। বিশেষ করে 1950-এর দাঙ্গা, 1964-এর দাঙ্গা, 1971-এর বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় আরও অনেক মানুষ চলে আসেন। এই বড় অভিবাসনের ফলে আগে যেখানে আদিবাসীরা সংখ্যাগরিষ্ঠ ছিলেন, সেখানে তারা সংখ্যালঘু হয়ে যান। বাঙালিরা রাজ্যের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীতে পরিণত হন। সমতল ভূমিতে বাঙালি বসতি ব্যাপকভাবে বাড়ে, আর পাহাড়ি এলাকায় আদিবাসীরা সংকুচিত হয়ে পড়েন। এই জনসংখ্যাগত পরিবর্তন ত্রিপুরার রাজনীতির সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। এর থেকেই আদিবাসীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। তারা মনে করেন তাদের নিজ ভূমিতে তারা সংখ্যালঘু হয়ে গেছেন এবং তাদের সংস্কৃতি, ভূমি ও অধিকার হুমকির মুখে পড়েছে। 1980-র দশকের শুরুতে ত্রিপুরায় আদিবাসীদের মধ্যে অসন্তোষ ব্যাপকভাবে বেড়ে ওঠে। এর ফলে জন্ম নেয়
ত্রিপুরা ন্যাশনাল ভলান্টিয়ার্স টিএনভি নামে একটি সশস্ত্র সংগঠন। এর নেতৃত্বে ছিলেন বিজয় কুমার রাংখাউল। টিএনভি এর মূল লক্ষ্য ছিল ত্রিপুরাকে আদিবাসীদের নিজস্ব ভূমি হিসেবে প্রতিষ্ঠা করা, বাঙালি অভিবাসন বন্ধ করা, আদিবাসীদের অধিকার রক্ষা করা। এই সময় টিএনভি অনেক সংঘর্ষে জড়িয়ে পড়ে। বেশ কয়েকটি সহিংস ঘটনা ঘটে, যাতে অনেক মানুষের প্রাণহানি হয়। রাজ্যে সন্ত্রাস ও অস্থিরতা ছড়িয়ে পড়ে। 1988 সালে কেন্দ্রীয় সরকার, ত্রিপুরা সরকার ও টিএনভি এর মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির পর টিএনভি অস্ত্র সমর্পণ করে এবং একটি রাজনৈতিক দলে রূপান্তরিত হয়। এর ফলে রাজ্যে সহিংসতা অনেকাংশে কমে যায়। তবে এই চুক্তিতে সন্তুষ্ট না হওয়া কিছু নেতা পরে নতুন সংগঠন গড়ে তোলেন। আদিবাসীদের স্বায়ত্তশাসনের দাবি মেটাতে 1979 সালে আইন পাশ হয় এবং 1982 সালে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াজ অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল গঠিত হয়। 1985 সালে এটিকে ভারতীয় সংবিধানের 6ষ্ঠ তফসিলের আওতায় আনা হয়। এর অর্থ কি? পাহাড়ি আদিবাসী অঞ্চলগুলোতে আলাদা প্রশাসনিক কাঠামো, নিজস্ব আইন তৈরি, ভূমি ব্যবস্থাপনা, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি বিষয়ে কিছু ক্ষমতা। এটিকে অনেকে মিনি স্টেট বলে অভিহিত করেন। তবে এটি পুরো ত্রিপুরাকে আলাদা রাজ্য করেনি, শুধুমাত্র আদিবাসী অধ্যুষিত এলাকায় সীমিত স্বায়ত্তশাসন দিয়েছে। টিটিএডিএসি গঠনের পরেও আদিবাসীদের মধ্যে অসন্তোষ পুরোপুরি যায়নি। এর ফলে নতুন রাজনৈতিক দল গড়ে ওঠে, যেমন আইএনপিটি, এনসিটি। তাদের প্রধান দাবিগুলো ছিল টিটিএডিএসি এর ক্ষমতাগুলো আরও বাড়ানো, কাউন্সিলকে সরাসরি রাষ্ট্রপতির কাছ থেকে বা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে তহবিল পাওয়ার অধিকার দেওয়া, আদিবাসীদের ভূমির অধিকার পুনর্বহাল করা এবং বহিরাগতদের জমি কেনা বন্ধ করা, আদিবাসীদের সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্য রক্ষা করা। এই দলগুলো শান্তিপূর্ণ রাজনৈতিক পথে আন্দোলন চালিয়ে যায়। তারা মনে করে শুধুমাত্র টিটিএডিসি যথেষ্ট নয়, আদিবাসীদের আরও বেশি অধিকার দরকার। 2019 সালের পর ত্রিপুরার আদিবাসী রাজনীতিতে একটি নতুন শক্তি আসে, টিপ্রা মোথা। এই দলের প্রতিষ্ঠাতা ও প্রধান নেতা হলেন প্রদ্যুৎ কিশোর মাণিক্য দেববর্মা। তিনি ত্রিপুরার প্রাক্তন রাজপরিবারের উত্তরাধিকারী এবং আদিবাসী সম্প্রদায়ের কাছে বুবাগ্রা নামে পরিচিত। তাদের প্রধান স্লোগান ছিল গ্রেটার টিপ্রাল্যান্ড। গ্রেটার টিপ্রাল্যান্ড বলতে কি বোঝায়? এটি আদিবাসীদের, বিশেষ করে ত্রিপুরী টিপ্রা জনগোষ্ঠীর একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক স্বদেশ গড়ে তোলার দাবি। এর মূল উদ্দেশ্য ছিল ত্রিপুরার আদিবাসী অধ্যুষিত এলাকায় আরও শক্তিশালী ও পূর্ণাঙ্গ প্রশাসনিক কাঠামো তৈরি করা। কিছু আদিবাসী নেতা মানসিকভাবে বাংলাদেশের সীমান্তবর্তী টিপ্রা বসতি অঞ্চলকেও এর সাথে যুক্ত করার কথা বলেন। তবে এটি বাস্তবে সম্ভব নয় এবং মূলত প্রতীকী দাবি। আসলে এটি ত্রিপুরার আদিবাসীদের নিজস্ব ভূমি, সংস্কৃতি ও অধিকার রক্ষার একটি বড় আন্দোলন। টিপ্রা মোথা দ্রুত জনপ্রিয়তা পায়। 2021 সালে টিটিএডিএসি নির্বাচনে তারা বড় সাফল্য পায় এবং পরবর্তীকালে বিধানসভা নির্বাচনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। টিপ্রা মোথা এবং এই দাবির সমর্থকরা যেসব বিষয়ে জোর দেন, মূলত 6ষ্ঠ তপশিলকে আরও শক্তিশালী করা, টিটিএডিএসিকে আরও বেশি ক্ষমতা দেওয়া যাতে তারা নিজেদের এলাকায় স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 2 ও 3 এর অধীনে আদিবাসীদের জন্য আলাদা প্রশাসনিক ইউনিট তৈরি করা, প্রকৃত ভূমির অধিকার, ল্যান্ড ফেরানো, আদিবাসীদের জমি রক্ষা করা এবং বহিরাগতদের জমি দখল বন্ধ করা, চাকরি সংরক্ষণে আদিবাসীদের অধিকার বাড়ানো, সরকারি চাকরি, শিক্ষা এবং অন্যান্য সুযোগ সুবিধায় ত্রিপুরী জনজাতির জন্য আরও বেশি সংরক্ষণ। এছাড়া ককবরক ভাষার জন্য রোমান লিপি স্বীকৃতি, সংস্কৃতি রক্ষা এবং আদিবাসীদের সামগ্রিক উন্নয়নও তাদের দাবির অংশ। গ্রেটার টিপ্রাল্যান্ড শুধু একটি আলাদা রাজ্যের দাবি নয়, এটি ত্রিপুরার আদিবাসীদের আত্মপরিচয়, ভূমি, ক্ষমতা এবং ভবিষ্যৎ নিরাপদ করার একটি বড় রাজনৈতিক আন্দোলন। টিপ্রা মোথা এই দাবিকে কেন্দ্র করে আদিবাসী সমাজকে একত্রিত করার চেষ্টা করছে। এই দাবি ত্রিপুরার রাজনীতিকে এখনও ব্যাপকভাবে প্রভাবিত করছে। বর্তমানে ত্রিপুরায় বিজেপি রাজ্য সরকার চালাচ্ছে। 2018 সাল থেকে তারা ক্ষমতায় আছে এবং 2023 বিধানসভা নির্বাচনেও জয়লাভ করে সরকার গঠন করেছে। অন্যদিকে টিপ্রা মোথা আদিবাসী অধ্যুষিত পাহাড়ি এলাকায় খুব শক্তিশালী অবস্থান আছে। 2021 ও 2026 সালের টিটিএডিএসি নির্বাচনে তারা বড় জয় পেয়েছে। 2026-এ 28টির মধ্যে 24টি আসন। ফলে রাজ্যের রাজনৈতিক বিভাজন স্পষ্ট। সমতলাঞ্চল বিজেপির শক্ত ঘাঁটি, পাহাড়ি অঞ্চল টিপ্রা মোথায়ের প্রভাব বেশি। এই দুই শক্তির মধ্যে কখনো জোট হয়, কখনো তীব্র বিরোধ দেখা যায়। এই বিভাজন ত্রিপুরার রাজনীতিকে দুই ভাগে ভাগ করে দিয়েছে। টিপ্রা মোথার মূল দাবি গ্রেটার টিপ্রাল্যান্ডের জন্য কেন্দ্রীয় সরকারের সাথে একাধিক দফা আলোচনা হয়েছে। দলটি সাংবিধানিক সমাধান চায়, অর্থাৎ সংবিধানের মাধ্যমে আদিবাসীদের জন্য বিশেষ ক্ষমতা ও সুরক্ষা। আলোচনায় কিছু অগ্রগতি হলেও এখনও কোনো পূর্ণাঙ্গ চুক্তি হয়নি। টিপ্রা মোথা নেতারা বলছে, দাবি পূরণ না হলে আন্দোলন আরও জোরদার করবেন। কেন্দ্র ও রাজ্য সরকার চায় শান্তিপূর্ণ সমাধান, কিন্তু বিষয়টি এখনও ঝুলে আছে। গ্রেটার টিপ্রাল্যান্ড দাবি নিয়ে বাঙালি সমাজে ব্যাপক আশঙ্কা তৈরি হয়েছে। অনেকে ভয় পান যে এই দাবি বাস্তবায়িত হলে রাজ্য ভাগ হয়ে যেতে
যেতে পারে বা আদিবাসী অঞ্চলগুলো আলাদা হয়ে যাবে। এই নিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা ও বিতর্ক চলছে। কিছু রাজনৈতিক দল এই ভয়কে উস্কে দিয়ে ভোট ব্যাংক রাজনীতি করছে, ফলে রাজ্যে জাতিগত বিভেদ বাড়ছে। টিপ্রামথা বলছে তাদের দাবি কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, বরং আদিবাসীদের অধিকার রক্ষার জন্য। কিন্তু বাঙালিরা মনে করেন এতে তাদের অধিকার ক্ষুণ্ণ হতে পারে। বর্তমানে ত্রিপুরার রাজনীতি মূলত বিজেপি বনাম টিপ্রামথার লড়াইয়ের আটকে আছে। আদিবাসী বাঙালি বিভাজন গভীর হচ্ছে। ত্রিপুরার সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো পাহাড় আর সমতলের মধ্যে উন্নয়নের বড় বৈষম্য। সমতল অঞ্চল তুলনামূলকভাবে উন্নত হলেও পাহাড়ি এলাকায় উন্নয়নে অনেক পিছিয়ে আছে। পাহাড়ি এলাকায় চাকরি খুব কম, যুবকরা স্থানীয়ভাবে কাজ না পেয়ে হয় বেকার থাকেন, নয়তো অন্য রাজ্যে পাড়ি দেন। ত্রিপুরায় অনেক প্রাকৃতিক সৌন্দর্য আছে, যেমন উনাকোটি, ত্রিপুরেশ্বরী মন্দির, জম্পুই পাহাড়। কিন্তু পাহাড়ি এলাকায় রাস্তা, হোটেল ও পর্যটন অবকাঠামোর অভাবে এই সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যায়নি। অনেক গ্রামে এখনো ভালো রাস্তা নেই, বিদ্যুৎ, ইন্টারনেট ও বাজারের সুবিধা খুব সীমিত। ফলে আদিবাসী যুবকদের মধ্যে হতাশা বাড়ছে। এই বৈষম্য আদিবাসীদের মনে করে যে রাজ্য সরকার তাদের এলাকাকে অবহেলা করছে। ত্রিপুরা 3 দিকে বাংলাদেশ সীমান্ত দিয়ে ঘেরা হওয়ায় এটি মাদক চোরাচালানের একটি গুরুত্বপূর্ণ রুট হয়ে উঠেছে। সীমান্তের কাছাকাছি এলাকায় ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল সহ বিভিন্ন মাদক সহজেই ঢোকে। পাহাড়ি এলাকায় মাদকের নেশা যুব সমাজকে নষ্ট করছে। মাদক চোরাচালানের সাথে ছোটখাটো সন্ত্রাসী গোষ্ঠী ও অস্ত্রের লেনদেনের অভিযোগ উঠেছে। এই সমস্যা শুধু অর্থনৈতিক ক্ষতি করছে না, সমাজ ও পরিবারকেও ভেঙে দিচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করলেও সীমান্তের দৈর্ঘ্য বেশি হওয়ায় পুরোপুরি নিয়ন্ত্রণ করা কঠিন। ত্রিপুরার যুবকদের মধ্যে বেকারত্বের ক্ষোভ সবচেয়ে বেশি। সরকারি চাকরিতে সুযোগ খুব কম এবং প্রতিযোগিতা প্রচণ্ড। শিক্ষার মান ও উচ্চশিক্ষার সুযোগ পাহাড়ি এলাকায় দুর্বল। স্বাস্থ্যসেবা, হাসপাতাল ও ডাক্তারের অভাব রয়েছে। এই হতাশা ও ক্ষোভ থেকেই যুব সমাজ রাজনৈতিক দাবির দিকে ঝুঁকছে। অনেকে মনে করেন আলাদা প্রশাসনিক ব্যবস্থা পেলে তবেই তাদের এলাকার উন্নয়ন হবে এবং স্থানীয় যুবকরা চাকরি ব্যবসার সুযোগ পাবেন। এই ক্ষোভ গ্রেটার টিপ্রাল্যান্ড আন্দোলনকে শক্তি যোগাচ্ছে। অর্থনৈতিক বৈষম্য, বেকারত্ব, মাদক সমস্যা এবং যুবকদের ক্ষোভ ত্রিপুরার অভ্যন্তরীণ সংকটকে আরও জটিল করে তুলেছে। সমাধানের জন্য সবচেয়ে বেশি আলোচিত পথ হলো সাংবিধানিক সমাধান। TTAADC এর ক্ষমতা অনেক বাড়ানো যেতে পারে। বর্তমানে যেসব বিষয়ে তাদের ক্ষমতা সীমিত সেগুলোতে আরও স্বায়ত্তশাসন দেওয়া, যেমন আইন প্রণয়ন, কর আদায়, পুলিশ ব্যবস্থা ইত্যাদি। কাউন্সিলকে আরও আর্থিক স্বাধীনতা দেওয়া, যাতে তারা রাষ্ট্রপতির মাধ্যমে সরাসরি কেন্দ্রীয় তহবিল পায় এবং নিজস্ব উন্নয়ন পরিকল্পনা করতে পারে। অনেকে মনে করেন এই ধরনের শক্তিশালী সাংবিধানিক সুরক্ষা পেলে আদিবাসীরা আলাদা রাজ্যের দাবি থেকে সরে আসতে পারেন। রাজনৈতিক সমাধানের পাশাপাশি অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন খুব জরুরি। পাহাড়ি এলাকায় রাস্তা, বিদ্যুৎ, ইন্টারনেট ও সেচ ব্যবস্থার বড় আকারে উন্নয়ন করতে হবে। জলসম্পদ, কৃষি, হস্তশিল্প ও ছোট শিল্পের উপর জোর দিতে হবে। পাহাড়ে ভালো কলেজ, IIT, ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল কলেজ গড়ে তোলা দরকার, যাতে স্থানীয় যুবকরা দক্ষ হয়ে উঠতে পারে। ট্রাইবাল এবং নন ট্রাইবাল দুই সম্প্রদায়ের মধ্যে আস্থা তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। যৌথ উন্নয়ন প্রকল্প, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংলাপের মাধ্যমে সম্পর্ক উন্নত করতে হবে। যদি পাহাড়ি এলাকার মানুষ বাস্তবে উন্নয়নের সুফল দেখতে পান, তাহলে রাজনৈতিক উত্তেজনা অনেক কমবে। গ্রেটার টিপ্রাল্যান্ড বা পূর্ণ আলাদা রাজ্য গঠনের সম্ভাবনা বর্তমানে খুবই কম, কারণ কেন্দ্রীয় সরকার এখনও ত্রিপুরাকে ভাগ করার পক্ষে নয়। রাজ্যের বাঙালি সংখ্যাগরিষ্ঠ অংশ এবং অনেক রাজনৈতিক দল এর তীব্র বিরোধিতা করবে। রাজনৈতিক মতানৈক্য খুব বেশি, তবে সম্পূর্ণ আলাদা রাজ্য না হলেও সাংবিধানিক গ্যারেন্টি দেওয়া সম্ভব, যেমন TTAADCর বিশেষ মর্যাদা দেওয়া, ভূমি ও চাকরি সুরক্ষা আইনকে আরও মজবুত করা, অথবা একটি আধা স্বায়ত্তশাসিত কাঠামো তৈরি করা। ত্রিপুরার ভবিষ্যৎ নির্ভর করছে সাংবিধানিক সমাধান, বাস্তব উন্নয়ন এবং সম্প্রদায়গত সম্প্রীতির উপর। পুরোপুরি রাজ্য বিভাজনের পরিবর্তে যদি আদিবাসীদের অধিকার ও উন্নয়ন নিশ্চিত করা যায়, তাহলে শান্তিপূর্ণ সমাধান সম্ভব। অন্যথায় জাতিগত উত্তেজনা বেড়ে চলবে। আপনার কি মনে হয় কমেন্টে জানান। পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।